সেটাই তো করতে চাচ্ছি দিলশান। একবার ভেঙে গড়িয়ে ছারখার করে দিয়েছ মানুষটাকে। সবকিছু ভুলে তোমার সঙ্গে একটা নতুন কিছুর সূচনা করতে চেয়েছিল। তুমি আগের বারের মতোই হেলায় হারিয়ে দিচ্ছ। তুমি খুব কঠিন দিলশান। একটা মানুষকে কয়বার ভাঙবে দিলশান? দিলশানের চোখে জল চলে এলো, ভেজা গলায় আহসানকে বলল, আমি ডিভোর্সি হাসান। একটা মিসক্যারেজ হয়েছিল। নানা রকম মেয়েলি সমস্যায়ও এখনো ভুগছি। ইউটেরাস এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে ভবিষ্যতে মা হতে পারবো কিনা তাও জানি না। আমি কিভাবে সৌম্যর মতো একটা আনম্যারিড ছেলেকে নিজের সঙ্গে জড়াই? আহসান নির্বিঘ্নে বলল। তাই বলে এভাবেও খালি হাতে ফিরিয়ে দেবে? দিলশান কাঁপা কাঁপা গলায় বলল, আমার যে দেওয়ার মতো কিছুই অবশিষ্ট নেই হাসান। কি দেবো আমি সৌম্যকে? আহসান প্রত্যুত্তরে বলল। তোমার চেয়ে বড় পাওনা সম্মার কাছে আর কি হতে পারে দিলশান? দিলশান কান্না সামলে বলল, সৌম্যকে বুঝিয়ে সুঝিয়ে জলদি একটা বিয়ে দিয়ে দাও। সংসারের চাপে আমাকে ভুলে যাবে। আমি একটা ডিভোর্সি মেয়ে। সন্তান সুখও দিতে পারবো না। তাছাড়া সমাজ কি বলবে আহসান? সৌম্য আনম্যারিড ছেলে। বিয়ে করলে ওর সব হবে। আমি তো ওর আমি তো ওকে ওর প্রাপ্য কিছুই দিতে পারবো না। আহসান নরম সুরে বলল, ঘুরেই ফিরে এসে এক কথা দিলশান, তুমি দুদিন না খেয়ে থাকো, সমাজ কিছু বলবে না। কিন্তু খিদের তাড়না একটা রুটি চুরি করে দেখো, দেখবে তোমার বিচারে কত বীর পুরুষদের আগমন। সমাজের কথা ভুলে যাও দিলশান। নিজেকে নিয়ে ভাবো। নিজের জন্য স্বার্থপর হওয়াটা বন্ধ কিছু নয়। তোমার জীবনে তো কম কিছু ঘটেনি। অতীতকে না ঘটে ভবিষ্যৎ নিয়ে একটু ভাবো। তোমার একটা ছোট্ট সংসার হলো সময়ের সঙ্গে। একটু ভেবে দেখো না দিলশান, খুব মন্দ হবে কি এমনটা হলে? দিলশান চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলল। এমনই তো একটা স্বপ্ন ছিল তার, সৌম্যের সঙ্গে ছোট্ট একটা সংসারের। সেটা তো হলোই না। যাকে বিশ্বাস করে ঘর করেছিল সেটাও নিভৃতে ভেঙে গেল। মনোয়ারা গুনগুনকে নিয়ে সন্ধ্যার পরপরই আহসান আসার আগে চলে গেছেন। শোভা বারবার করে বলেছিল খেয়ে যেতে। গুনগুন ছোট মানুষ, আবার সঙ্গে কোনো পুরুষ মানুষ নেই বিধায় তাড়াতাড়ি চলে গেছেন। আহসান মনোয়ারার আসার কথা শুনে দ্রুতই বাড়ি ফিরল, তবুও তাদের দেখা পেল না। মনোয়ারা ততক্ষণে বেরিয়ে গেছেন। আহসান ঘরে ফিরলে এখন আর সঙ্গে সঙ্গেই তরির কাছে তাকে যেতে দেন না মধুবিবি। আহসান সন্ধ্যার পরপরই বাড়ি ফেরে, পাছে আহসানের পিছু ধরে খারাপ জিনিস না তরির কাছে যায় সেই ভয়ে। আহসানকে চুলোর কাছে নিয়ে হাত গরম করে সুরা কারাত পরিয়ে গায়ে ফু দিয়ে তারপর তরির কাছে পাঠান। আহসান প্রথম প্রথম বিরক্ত হলেও এখন আর কিছু বলে না। রুমির পরে এত বছর পর বাড়িতে বাচ্চা আসছে, তাই সবার বাড়াবাড়িটা একটু বেশি। এখন রুমিকেও ডাক দিলে আগের মতো আর খুঁজে পাওয়া যায় না। মধুবেবীর সঙ্গে বসে বসে রুমিও এখন কাঁথা সেলাই করে। আহসান ঘরে গিয়ে দেখলো তরি বিছানায় শুয়ে আছে। আহসানকে দেখে দ্রুত উঠে বসে বলল, জানেন আজ গুনগুন এসেছিল। গুনগুন বলেছে আমাদের বাবুর সঙ্গে পুতুল খেলবে। আহসান তরির পাশে গিয়ে বসলো, তরিকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলল। তা খেলুক, আমার বোতল তো আমার তুলতুল। তরি আহসানের পাঞ্জাবির বোতাম ঘোরাতে ঘোরাতে লজ্জায় মুখ গুজল। আহসান কয়েক মিনিট নীরব থেকে বলল। বাবুর বয়স কতদিন হলো? কথা বলতে পারে সে? তরি মাথা তুলে বলল। 2 মাস 2 দিন। আমার সঙ্গে অনেক গল্প করে বাবু, কিন্তু আপনার সঙ্গে রাগ করেছে, তাই কথা বলবে না। আহসান তরির চুলে বিলি কাটতে কাটতে বলল। হুম, ভাবার বিষয়। আমাদের বাবুর একটা নাম রেখেছে, জানো? তরি উৎসাহী হয়ে বলল। কি নাম? আহসান মুচকি হেসে বলল। তুবা। নামে রাগ পিছু কিছু হবে তা এখনো ভাবিনি। ডাকনাম হবে তুবা। সুন্দর না? তরি আহসানের বুক থেকে সরে গিয়ে বলল। কিসের তুবা? এটা তো মেয়েদের নাম। আমার তো আপনার মতো একটা ছেলে বাবু চাই। আহসান তরিকে ফের বুকে টেনে নিয়ে বলল। হুম, আমাদের মেয়ে বাবুই হবে। তুলতুলের মতো অভিমানী কাতুনে একটা মেয়ে বাবু। তুমি আমার তুবার আম্মু। তরি ভ্রু কুঁচকে বসে রইল। এই লোক সবসময় বেশি বোঝে। বাবুটা তার সঙ্গে সারা দিন কথা বলে। সে বুঝি জানে না বাবু ছেলে নাকি মেয়ে। তরির তো একটা ছেলে বাবু চাই, আহসানের মতো ঠোঁট টিপে মুচকি হাসা ছেলে বাবু। খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে আহসান বিছানায় তরিকে জড়িয়ে ধরে বলল। কালকে নাকি তুবার নানু বাড়ি যাচ্ছেন তুবার আম্মু? কয়দিন থাকবেন? তরি উৎফুল্ল হয়ে বলল। মা বলেছে কমপক্ষে 1 মাস যেন থাকি, অনেকদিন পর যাচ্ছি তো। আহসান মৃদু চিৎকার করে বলল।
1 মাস? তরি আহসানের আপত্তি আছে বুঝতে পেরে বলল। আচ্ছা 15 দিন থাকবো তাহলে। আহসান নিরাশ হয়ে ঠোঁট ফুলিয়ে বলল। 15 দিন? আমার তোমাকে আর বাবাকে ছাড়া ঘুম আসবে বলো তুলতুল? আমার দিকটা একটু বিবেচনা করা দরকার। 15 দিন অনেক বেশি দিন। আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না। তরি কয়েক লহমা ভেবে ভেবে বলল। আচ্ছা 1 সপ্তাহ থাকবো। আপনি কিন্তু আর রাগ করতে পারবেন না। বাবু বলেছে বাবু নানার বাড়ি ঘুরতে চায়। আমার কি দোষ এতে? আহসান আর আপত্তি করল না। কথা মতো তরিকে ঠিকই পরের দিন সকালে বাড়িতে রেখে এলো আহসান। মনোয়ারা মেয়েকে দেখে ভেবেছিলেন কমপক্ষে 1 মাস তো কাছে রাখবেনই। আহসানের কাছে তরির থাকার মেয়াদ 1 সপ্তাহ শুনে মনটা খারাপ হলো। কিন্তু কিসের 1 সপ্তাহ? দিনে 30 বার করে তরি মনোয়ারার ফোন থেকে আহসানকে ফোন করে। রাতে ঘুমাতে গিয়েও বাদ নেই। ফিসফিস করে মাঝরাত অবধি আহসানের সঙ্গে গল্প করে। শেষ অবধি না থাকতে পেরে 4 দিনের দিনই তরিকে বাড়ি নিয়ে গেল আহসান। মনোয়ারা এসব কীর্তিকলাপ দেখে বেজায় হাসলেন। বিয়ের কথা শুনে যে মেয়ে সঙ্গে সঙ্গে নাকচ করে দিয়েছিল, বিয়ের দিনও মুখ গোমরা করে বসেছিল, সে আজ বরকে ছাড়া 1 সপ্তাহ থাকতে পারছে না। কি ভয়ঙ্কর সুন্দর ব্যাপার স্যাপার! এই জীবনে মরে গিয়েও শান্তির এক জায়গায়। তরিকে তিনি ভুল কারো হাতে তুলে দেননি। সারা জীবন যেন এভাবেই সুখে থাকে মেয়েটা। সকালে আজ পুকুরে জাল ফেলা হয়েছে। বড় বড় সাইজের মাছ উঠেছে। রুই মাছ, বোয়াল মাছ সহ আরো ছোট ছোট সাইজের কি কি মাছ জানো? ওগুলোর নাম অবশ্য তরি জানে না। তরি আর রুমি পুকুরের সামনে গিয়ে দাঁড়ালো। সবুজ জালে ধরা মাছগুলো খুব লাফালাফি করছে। দুপুরে এখান থেকে কিছু মাছ রান্না করা হবে। মধুবিবি অবশ্য তরিকে বলেছেন, এই তুমি কিন্তু পুকুরের বোয়াল মাছ উঠাইয়ে সেটা খাইবা না। বাচ্চার মাথায় বোয়াল মাছের ভাসকান্না হইব। তরি তা শুনে মাথা দুলিয়ে সায় দিয়েছিল। সহসা বড় একটা রুই মাছ ধরা পড়ল জালে। মাছদাগ জাল টেনে ধরে আহসানকে দেখাতে লাগলেন। তরিও পুকুরের আরও কয়েক সিঁড়ি নেমে মাছটা দেখল। কিন্তু তখনই ঘটল অঘটন। ভেজা সিঁড়িতে পা পিছলে নিচে পড়ে গেল। রুমি তরিকে কোনো রকম টেনে তুলল। মধুবিবি চিৎকার করে দৌড়ে এসে বললেন, হাই হাই, কি সর্বনাশ! তুমি সেই পুকুরের সামনে আসছো কেন? ব্যথা পাইছো? পেটে ব্যথা করতেছে? তরি কিছু বলার আগেই আহসান ছুটে এলো। তরিকে ধরে বলল। একটু সাবধানে চলবে না? পেটে লাগেনি তো? তরি পেট ধরে বলল। আমি ঠিক আছি। মধুবিবি তরিকে আর পুকুরের সামনে দাঁড়িয়ে থাকতে দিলেন না। তরিকে নিয়ে ভেতরে চলে গেলেন। শোভাও তরির পড়ে যাওয়ার কথা শুনে তরিকে খুব বকাঝকা করলো। মাছ ঘরে তোলার পরপরই কাটাকুটির সময় কোথা থেকে যেন রঙ্গন এলো। হাতে তার বড়সড় একটা বাটি। রুমিকে সামনে পেয়ে বাটিটা রুমির হাতে তুলে দিয়ে বলল, আমার আম্মা পায়েস রান্না করেছে, আহসানের জন্য পাঠিয়েছে। আহসান বাড়িতে নেই। রুমি বাটিটা হাতে নিয়ে বিড়বিড় করে বলল, মাছ ঘরে তুলতে না তুলতেই মেছো ভূত হাজির। খান্নাস চেন কোথাকার। কিন্তু রঙ্গনের সামনে সরাসরি সেসব বলা যায়? শুধু ছোট করে প্রশ্নের জবাব দিয়ে বলল, আছে, দাঁড়ান ডেকে দিচ্ছি। আহসান পায়েস দেখে খুশি হলো। নাহার বেগমের হাতের পায়েস তার খুব পছন্দ। ওই বেলায় আর রঙ্গনকে যেতে দিল না। পুকুরের মাছের সালুন দিয়ে ভাত খেয়ে দুই বন্ধু বেরিয়ে গেল। বাইকে করে রঙ্গনকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে আহসানও কাজে চলে গেল। মধুবিবি তরিকে খেতে ডাকতে এসে ফের বললেন, রুই মাছ আর পোনা মাছ খাইবা তুমি। বোয়াল মাছের বাটিটায় হাত দিবা না। বাচ্চা হওয়ার পর মন ভৈরা বোয়াল মাছ খাইও। তরি বিছানা থেকে উঠতেই পারল না। একেবারে মিনমিনে স্বরে বলল, বাবু আমি পরে খাবো। মধুবিবি দরজার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, এইসব কথাবার্তা এখন বাদ দাও। পেটেরটার কথা ভাইবা হইলেও সময় মতো খাওয়ান লাগবো। খাবার খাইয়া ওষুধ খাইয়া একেবারে শুইও। তরি পেটে হাত দিয়ে হঠাৎ গোঙানি দিয়ে উঠল। পেটটা কেমন চাপ দিয়ে আছে, মনে হচ্ছে নাড়ি বুড়ি ছিঁড়ে ছুঁড়ে যাবে। মধুবিবি তরির গোঙানির আওয়াজ পেয়ে তরির মাথার কাছে এসে দাঁড়ালেন। ভয়ার্ত গলায় বললেন, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগতেছে? তরি পেট চেপে ধরে চিৎকার করে বলল, পেটে অনেক ব্যথাও হচ্ছে। মনে হচ্ছে সবকিছু বের হয়ে আসবে। আহ, আল্লাহ বাঁচাও।
মধুবিবি তরির পেটে হাত দিয়ে দেখলেন পেটে চাপ ধরে কেমন শক্ত হয়ে আছে। মধুবিবি চিৎকার করে বললেন। আহসানের মা, তাড়াতাড়ি এদিকে আসো। মধুবিবির গলা শুনে শোভা তাড়াতাড়ি তরির ঘরে এলেন। তরির অবস্থা দেখে বললেন। কি হয়েছে আম্মা ওর? মধুবিবি তরির মাথা বুলিয়ে দিতে দিতে আতঙ্কিত কণ্ঠে বললেন। পেটে ব্যথা, পেটটাও কেমন চাপ দিয়ে শক্ত হয়ে আছে। পুকুর পাড়ে পইরা গেছিল, পেটে টান লাগছে মনে হয়। আল্লাহর নাম নাও আহসানের মা, বাচ্চাটার যেন কিছু না হয়। আল্লাহ আল্লাহ করো। শোভা কিছু না বুঝতে পেরে তরিকে বললেন। একটু উঠে দাঁড়াও তো মা, সোজা হয়ে উঠে দাঁড়াও। তরি বিছানা থেকে উঠতেই শোভা আটকে উঠলেন। বিছানার চাদরটা রক্তে ভিজে গেছে। তরির দু পায়ের মধ্যখান হতে চিকন রক্তের স্রোত বেয়ে চলেছে। পরনের শাড়িটার পেছনের অংশ পুরো রক্তে ভিজে জবজব করছে। তরি রক্ত দেখে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলল। মধুবিবি তরির হাত পায়ে তেল মালিশ করতে লাগলেন। শোভা মাথায় পানি ঢালতে লাগলেন। তীব্র পেট কামড়ানোর অনুভূতি নিয়ে তরি চোখ খুলল। শরীরে আর এক রত্তির জন্যেই আচমকা তরির খিঁচুনি উঠল। পেট চেপে ধরে মিহি গলায় সে বলল। আমি মরে গেলাম, আল্লাহ, পেটে খুব ব্যথা হচ্ছে। শোভা দৌড়ে গিয়ে আহসানকে কল দিল। আহসান তখন মাল নামাচ্ছিল। এক হাতে ফোনটা রিসিভ করতে শোভা বলল। বাবা জলদি বাড়ি আয়, তোরই যেন কেমন করছে, অনেক রক্ত বের হচ্ছে, তুই তাড়াতাড়ি আয়। আহসান সবকিছু ফেলে বাইক নিয়ে একটানে বাড়ি ফিরল। হন্তদন্ত হয়ে বাড়ি ফিরে দেখল তরি অচেতন হয়ে বিছানায় পড়ে আছে। শারীরিক দুর্বলতায় জ্ঞান হারিয়েছে আবারও। মেঝেতে বিছানায় তরল রক্তের ছড়াছড়ি। আহসানের মাথাটা কেমন যেন খালি হয়ে গেল। কোনো রকমে তরিকে কোলে তুলে রিকশা ডেকে হসপিটালে নিয়ে ছুটল তাকে। আহসানের সঙ্গে গেল শোভা। মধুবিবিও যেতে চেয়েছিলেন। রুমি বাড়িতে একা বলে রুমিকে ফেলে যেতে পারলেন না। রুমি ভয়ে আতঙ্কে মিয়ে গেছে। এরকম পরিস্থিতি চোখের সামনে আগে কখনো দেখেনি সে। তরিকে কোলে তোলা অবস্থাতেই আহসানের হাত রক্তে ভিজে গেল। রক্তপাত এখনো বন্ধ হয়নি। কি হলো হঠাৎ? এমার্জেন্সি গাইনি চিকিৎসকের কাছে তরিকে নিয়ে যাওয়া হলো। তরির তখনও জ্ঞান ফেরেনি। মহিলা চিকিৎসক তরির সবকিছু চেক আপ করে আহসানকে বললেন। আপনার স্ত্রীর বেবিটা মিসক্যারেজ হয়েছে, পেটে আঘাত পাওয়ায় এমনটা হয়েছে বলে ধারণা করছি। পেটের সব কিছু এখনও ক্লিয়ার হয়নি। অপারেশন যদিও লাগবে না, কিছু ঔষধ লিখে দিচ্ছি, এগুলো 3 দিন খাওয়ালেই এরকম সব কিছু ক্লিয়ার হয়ে বেরিয়ে যাবে। আহসান টলমলে চোখে সবটা শুনল। শোভাও নিরুত্তর। সেই যে সন্তানকে ছোঁয়ার জন্য সকলে মুখিয়েছিল, সে পৃথিবীতে আসার আগেই সকলকে ফাঁকি দিয়ে চলে গেল। আহসান আর স্থির হয়ে দাঁড়াতে পারল না। এসব মানসিক বিপর্যয় সহ্য করার মতো ক্ষমতা তার নেই। চোখ ভর্তি পানি নিয়ে সে ঢলে পড়ল হঠাৎ। পুরুষ মানুষের এত নরম হলে চলে কি? তরির জ্ঞান ফিরল সন্ধ্যার দিকে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় এক ব্যাগ রক্ত দেওয়া হচ্ছে তাকে। আহসানের জ্ঞান হারানোর পরপরই মাসদাক হসপিটালে এসেছেন। রক্তের ডোনার তিনিই জোগাড় করেছেন। আহসান কেবিনের সামনে বারবার পায়চারি করছে। তরির জ্ঞান ফিরছে না কেন এখনো? তখনই শোভা এসে আহসানকে বললেন। তোর জ্ঞান ফিরেছে? আহসান যেন বুকে প্রাণ ফিরে পেল। তরির গালে এলো পাথারি চুমু খেয়ে বলল। শরীর কেমন লাগছে তোমার আম্মু? ভালো লাগছে একটু? পানি খাবে? মনের ভুলে সন্তানের নাম নিতে আহসানের বুক খামচে ধরল। সন্তানটা যে পৃথিবীতে নেই, এই কথা কিভাবে মুখ ফুটে তরিকে বলবে সে? দুর্বলতায় তরির মুখ দিয়ে বুলি ফুটছে না। নিম্ন সুরে শুধু কোনো রকমে সে বলল। বাবুটা ঠিক আছে বাবু বাবা? আহসান সেই প্রশ্নের কোনো জবাব দিল না। তরি মাথা ঠেলে বসার চেষ্টা করলো কিন্তু পারল না। কোমরের হাড়গুলো যেন গুঁড়ো হয়ে আসছে। পেটেও কেমন চিনচিনে ব্যথা, তবে আগের থেকে একটু কম। তরির রক্তের ব্যাগ শেষ হলো রাত 8:30টায়। এই কতগুলো ঘন্টায় তরির অজস্রবার বাবুটার কথা জিজ্ঞেস করেছে। আহসান কিংবা শোভা চোখের পানি আড়াল করে সবটা এড়িয়ে গেছে। তরিকে নিয়ে বাড়ি ফিরতেই আহসান তরিকে ধরে ধরে ভেতরে নিয়ে গেল। মধুবিবি দরজার সামনে থেকেই বারবার জিজ্ঞেস করতে লাগলেন। বাচ্চাটা ঠিক আছে? সব কিছু ঠিকঠাক আছে তো?
শোভা মাথা নিচু করে ভেজা চোখে তাকাতে মধুবেবী সবটা বুঝে গেলেন। অতি শোকে ভুলভাল বকতে লাগলেন। তরির সামনে গিয়ে চিৎকার করে বললেন, শান্তি হইছে তোমার এবার? বাচ্চাটারে খাইয়া শান্তি হইছে? বারবার কইরা বলছি এই কয়টা মাস লাফালাফি ফালাফালি কইরো না, শুনলা না? এখন যা মন চাই করো, বাচ্চাটারে তো খাইয়া ছাড়ছো। তরি এসব শুনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। এসব কি শুনল সে? তোবা নেই, তোবা চলে গেছে। তরি খোঁড়াতে খোঁড়াতে ভেতরে গিয়ে দরজায় দৌড় দিল। চিৎকার করে মেঝেতে গড়াগড়ি করে কাঁদতে লাগলো। একটা সময় গিয়ে লক্ষ্য করলো শারীরিক দুর্বলতায় কাদার মতো শক্তিও তার শরীরে নেই। আহসান ততক্ষণে দরজায় ধাক্কা দেওয়া শুরু করেছে। তরি কোনো রকমে উঠে বসলো। বিছানার পাশ থেকে টুলটা নিয়ে তাতে উঠে দাঁড়ালো। আলমারি থেকে একটা ওড়না নিয়ে ফ্যানটা বন্ধ করে তাতে বাঁধলো। এত কিছু সইবার মতো শক্তি তার নেই। এর চেয়ে মরে যাওয়া ঢের বেশি ভালো। টুলটায় দাঁড়িয়ে গলায় ফাঁস দেওয়ার ঠিক অন্তিম মুহূর্তে দরজা ভেঙে আহসান ঘরে ঢুকলো। ভেতরের দৃশ্যপট দেখে কিছু বুঝতে আর বাকি নেই তার। শোভা আর আহসান দৌড়ে গিয়ে তরিকে সেখান থেকে নামালো। নিচে নেমে দাঁড়াতেই তরি আবার জ্ঞান হারালো। আহসান কোনো রকম বিছানাটা ঠিক করে তরিকে সেখানে শোয়ালো। বড্ড হাঁসফাঁস লাগছে, বুকের ভেতরটায় কেমন খা খা করছে। পেট অবশ হয়ে যাওয়ার মতো ব্যথায় তরির জ্ঞান ফিরল। শরীরে একরত্তি শক্তি অবশিষ্ট নেই। মাথাটা কেমন যেন ঘুরছে। তলপেটে চিনচিনে ব্যথায় তরির আবারও পাশ ফিরে শোয়ার চেষ্টা করলো। আহসান প্লেটে তরির জন্য ভাত নিয়ে ঘরে ঢুকলো। তরির মুখে খাবার পুরে দিতে চাইলে তরি মুখ ঘুরিয়ে সরিয়ে নিয়ে বলল, আমি খাবো না, নিয়ে যান এগুলো। আহসান তরির বারণ শুনল না। জোর করে তরির মুখে খাবার দিতে চাইলে তরি চিৎকার করে বলল, বললাম তো খাবো না। আপনারা কেন আমার কথা শুনছেন না কেউ? বাবুটাও আমার কথা শুনলো না। কত আদর করে আগলে রেখেছিলাম, অভিমান করে চলে গেল। সবাই ছেড়ে চলে যায় আমায়, সবাই চলে যায়। আমি কি করেছি আহসান? বাবা চলে গেল আমাকে ছেড়ে, বাবু আম্মুকে বুঝলো না। আমাকে কেউ কেন ভালোবাসে না? সবাই কেন দূরে সরিয়ে পালিয়ে দিয়ে চলে যায় আমাকে? আহসান কোনো জবাব দিল না। হাত দিয়ে ভেজা চোখটা মুছে নিল। তরি আহসানের বুকে মাথা রাখলো। স্বামী স্ত্রী উভয়ের চোখে পানি। তরির চোখের পানিতে আহসানের বুক যে ভেসে যাচ্ছে তা কি জানে তরি? তরি কাঁদতে কাঁদতে বলল, বাবুটা যখন এলো আমি খুব কেঁদেছিলাম, জানেন? কেন কেঁদেছিলাম আমি সেটা জানি না। ভয় হতো বাবুর কথা শুনে যদি আমার আদরের ভাগ কমে যায়। মনে মনে খুব রাগ হয়েছিল বাবুর উপর। বাবুটা পরে এলেও তো পারতো, কিন্তু পরের রাগটা যে কোথায় হারিয়ে গেল আমার। সারাদিন আমি মনে মনে বাবুর সঙ্গে গল্প করতাম, বাবুকে গান গেয়ে ঘুম পাড়াতাম। বাবু বোধ হয় আমার সঙ্গে রাগ করেই চলে গেল, তাই না? বাবু কেন চলে গেল? আমি তো ওকে খুব ভালোবাসতাম। বাবু কেন মাকে বুঝলো না, কেন অভিমান করলো? আহসান কোনো জবাব দিতে পারল না। আহসানের চোখের পানিতে বালিশটা কেমন ভিজে যাচ্ছে। আহসান বিড়বিড় করে শুধু বলল, বাবা আর আম্মু তোমাকে অনেক ভালোবাসে তোবা। তুমি কেন মিছে রাগ করে চলে গেলে বাবা? দিলশান, নিজের নাম কোনো ভরাট পুরুষালী কণ্ঠে শুনতে পেয়ে দিলশান পিছু ফিরে তাকালো। কি অনাকাঙ্ক্ষিত এক সাক্ষাৎ! যাকে দিলশান এই স্থানে কখনো ভাবেইনি, সে আজ দিলশানের দুয়ারে কড়া নাড়ছে। দিলশান ধ্যান জ্ঞান বাদ দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। দিলশানের সামনে উপস্থিত ব্যক্তিটি আর কেউ নয়, তার নাম সৌম্য শিকদার, যাকে দিলশান মন প্রাণ উজাড় করে দিয়ে এসেছে। দিলশান জড় বস্তুর মতো অসাড় হয়ে দাঁড়িয়ে রইল। সৌম্যই এগিয়ে এসে বলল, কেমন আছো স্বপ্ন নগরীন দিলশান আয়াত? দিলশান তাচ্ছিল্যের সুরে বলল, ভালো। তুমি? আর তুমি এখানে কেন? আমার স্কুল চিনলে কিভাবে? সৌম্য নির্দ্বিধায় বলল, মনের সংযোগ যার প্রতি টান থাকে তার খবর ঠিকই কান অব্দি চলেই আসে। এতদিন প্রয়োজন বোধ করিনি তাই কখনো তোমার কাছে আসিনি, এখন প্রয়োজন বোধ করেছি তাই এসেছি। দিলশান দীর্ঘশ্বাস ফেলে বলল, তবে নিজের প্রয়োজনেই কাছে টানছো? সৌম্য জবাবে বলল, তা বলতে পারো। নিজের লাভ নিজের ভালো পাগলেও বোঝে। তোমার সঙ্গে আমার স্বার্থ জড়িয়ে আছে দিলশান, নিজের স্বার্থের জোরেই কাছে টানছি। দিলশান ঠোঁট কামড়ে উত্তর দিল, আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছুই নেই সৌম্য। আর স্বার্থ,
তোমার কি এমন স্বার্থ আমার সঙ্গে জড়িত আছে সৌম্য? সৌম্য দিলশানের কিছুটা কাছে এগিয়ে এলো। স্কুল ছুটি হয়ে গেছে, আশেপাশে বাচ্চাদের কলরবের আওয়াজও শোনা যাচ্ছে না। চারিপাশে কেমন শুনশান নীরবতা। এর মধ্যেই সৌম্য বলল, তোমাকে আমি ভালোবাসি, যাকে আমি ভালোবাসি তার সঙ্গে আমি সুখী থাকব, এটাই আমার স্বার্থ। এই স্বার্থ অবতরণে তাই তোমাকেই খুঁজে পেতে চাইছি। দিলশানের চোখ ভিজে আসছে। সৌম্য তার এত কাছের কবে হয়ে উঠল, কিন্তু সৌম্যের জীবনটা নষ্ট করার অধিকার তার নেই। সৌম্য তার কাছ থেকে প্রাপ্য সুখটুকু কখনোই যে পাবে না। দিলশান শুধু চোখের অশ্রুটুকু আড়াল করতে করতে বলল, সৌম্য, আমরা একটু কোথাও বসি? নিরিবিলি জায়গা হলে সবচেয়ে ভালো হয়। আমার কিছু কথা ছিল তোমার সঙ্গে। সৌম্য যেন আকাশের চাঁদ পেল হাতে। কিছু বলার আগে দিলশানি নিজে একটা রিকশা দাঁড় করে উঠে পড়ল সেটাতে। সময়টা তখন দুপুর 2টো। অনেকটা নীরবই বলা চলে চারপাশটা। দিলশান কফিতে চুমুক দিল। ছোট্ট একটা ক্যাফেটেরিয়াতে বসেছে তারা। গ্রাম্য এলাকা বিধায় মানুষের আনাগোনা এবং ফ্যাসিলিটি দুটোই খুব কম। সৌম্য গভীর মনোযোগ দিয়ে দিলশানকে পর্যবেক্ষণ করছে। দিলশান ছোট্ট ঢোক গিলে বলল, নতুন করে তোমাকে আর কোনো সাফাই দিতে চাইবো না। আমার একটা মিসক্যারেজ ছিল, 5.5 মাসের ছিল বেবিটা। মিসক্যারেজ হওয়ার পর থেকে অনিয়মিত পিরিয়ড সহ চকলেট সিস্ট ভুগছি। তুমি শিক্ষিত মানুষ, তাই এসব লুকানোর কিছু নেই। ভবিষ্যতে আমার মা হতে পারার সম্ভাবনা খুবই কম। ডক্টর বলেছেন বাচ্চার আশা ছেড়ে দিতে। আমিও জীবনে বড়সড় একটা ধাক্কা খেয়েছি, তাই সেসব নিয়ে এখন ভাবা ছেড়ে দিয়েছি। তুমি একটা অবিবাহিত ছেলে সৌম্য, তোমার ফ্যামিলি তোমার কাছ থেকে কিছু এক্সপেকটেশন আছে। তোমার একজন সন্তানের বাবা হওয়ার পূর্ণ অধিকার আছে। আমি কখনো তোমাকে সন্তান সুখ দিতে পারবো না। তুমি কেন মিছে আশায় এখনো বুক পেতে রয়েছো? ভুলে গিয়ে একটু নতুন করে শুরু করো। সমাজের ব্যাপারেও কিছু ভাবো। সমাজ কি বলবে? সৌম্য কড়া গলায় বলল, ফ্যামিলি, সমাজ, এইসব আমি সামলে নিব। সমাজের দ্বার আমি কখনই দাঁড়িনি, ভবিষ্যতেও ধরব না। আমার বাবা এবং মা কেউ বেঁচে নেই দিলশান। আমার পরিবার বলতে ছোট একটা ভাই রয়েছে শুধু। পরিবার থাকলেও আমি সব কিছুর ঊর্ধ্বে গিয়েও তোমাকেই চাইতাম। দিলশান সৌম্যের হাতটা ধরে নরম গলায় বলল, সৌম্য, জীবন তো একটা কঠিন কুরুক্ষেত্র। আবেগের বশে সিদ্ধান্ত নিও না। বিবেক দিয়ে একটু ভাবো, নিজেকে নিয়ে একটু চিন্তা করো। তুমি কেন বুঝতে পারছো না? সৌম্য দিলশানের দিকে তাকালো, নির্বিঘ্নে জবাব দিল, বুঝতে পারছি দিলশান, আমি সবটা বুঝতে পারছি। আমার বিবেক ততটাই আমাকে বারবার চিৎকার করে বলছে তোমাকে নিজের কাছে টেনে নিতে। আবেগের বয়সটা আমার আর নেই দিলশান। আমি পূর্ণ মস্তিষ্কেই সবটা ভেবেছি। আগে একবার নিজের অযোগ্যতার বলে তোমাকে হারিয়েছি, এবার হারালে নিজেকে আর কখনোই ক্ষমা করতে পারবো না। দিলশান চুপচাপ সবটুকু শুনল। সৌম্যের দিকে তাকিয়ে মিনিট খানেক পর বলল, তুমি যদি আমার অতীত, আমার বর্তমান সবটা মেনে নিয়ে আমার পরিবারকে রাজি করাতে পারো, তবেই আমি তোমাকে বিয়ে করতে রাজি। সৌম্যের ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। দিলশানের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে সে বলল, যদি তোমার পরিবারের পায়েও ধরতে হয় আমি তাতেও রাজি। আমি বিয়ে করলে তোমাকেই করব, এটা তোমার কাছে আমার ওয়াদা রইল দিলশান আয়াত। তরির মেডিসিন কোর্সের আজ 2য় দিন চলছে। শরীরে প্রচুর জ্বালাপোড়া অনুভব হয় তার। আয়রনের পাওয়ারফুল বেশ কিছু সাপ্লিমেন্ট দেওয়া হয়েছে তাকে। সেগুলো খেয়ে সারা দিন তার সেভাবে কোনো জ্ঞান থাকে না। ঘুমের ঘোরেই দিন কেটে রাত হয়ে যায়। তবুও যতটুকু সময় সে জাগ্রত থাকে চোখের পানির বাঁধ বন্ধ হয় না। মধুবেবী অনুশোচনা ও অন্তর্দহনে পুড়ে নিজের ভুলটা বুঝতে পেরেছেন। তরিকে সেদিন অমন একটা পরিস্থিতিতে ওসব বলা তার একদমই উচিত হয়নি। কাল রাতে যখন তরি শোভার পায়ে মাথা গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল, মধুবেবী তখন বিবেকের দংশনে তরির কাছে ছুটে গিয়েছেন। তরির মাথা নিজের বুকে চেপে ধরে বলেছেন, মা গো, আল্লাহর মার আল্লাহ নিয়ে গেছে। বান্দাই কি আর ধান্দা দিতে পারে? আল্লাহ তোমারে পরীক্ষা করছে। আল্লাহর উপর ধৈর্য ধরো, তাওয়াক্কুল রাখো মা। আল্লাহ তোমার থেকে যা নিয়ে গেছে
তার চেয়ে তোমাকে অনেক বেশি দেবে। তোমার এই সন্তানের কেয়ামতের দিন তোমার জান্নাতে নিয়ে যাইব। জন্ম মৃত্যুর মালিক হইল গিয়া আল্লাহ। সে যদি না দিতে চাই, তুমি কি জোর কইরা কিছু করতে পারবা? আল্লাহর উপরে ভরসা কইরা মায়না নাও। আল্লাহ তোমার জন্য সবচেয়ে ভালো কিছু রাখছে। মধুবিবির নরম সুরে বলা কথাগুলো শুনে তরি সত্যি সত্যি খুব শান্তি পেয়েছিল। রব কি তরির পরীক্ষা নিলেন? সত্যি কি এর চেয়ে ভালো কিছু তরিকে ফিরিয়ে দেবেন? আহসান কাজ শেষ করে বাড়ি ফিরল রাত 9টায়। তরির প্রতি বিশেষ যত্নশীল সে। আহসান বাড়িতে থাকলে বেলার ওষুধ বেলায় নিজেই এগিয়ে দেয় তরিকে। সে বাড়িতে অনুপস্থিত থাকলে শোভাকে সবটা বুঝিয়ে দেয়। তরির মন ভালো করার খুব চেষ্টা করে সে। আহসান নিজেকে সামলে নিয়েছে অনেকটাই। যা হয় ভালোর জন্যই হয়। সৃষ্টিকর্তার সিদ্ধান্ত সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। এর উপরে মানুষের কোনো মতামত চলে না। আহসান একটা সাদা ছোট্ট প্যাকেট হাতে ঘরে ঢুকলো। তরি আহসানকে দেখা মাত্রই হেলান দিয়ে বসলো। চোখ ভর্তি ক্লান্তি আর দুর্বলতা নিয়েই বলল, আজ এত দেরি হলো যে? একটা জিনিস এনেছি তরি, খুলে দেখো পছন্দ হয় কি না। তরি কাপা হাতে ব্যাগটা কোনো মতে তুলে ধরে বলল, কি আছে এতে? আহসান গামছায় মুখ মুছতে মুছতে বলল, একটা মোবাইল ফোন। আমার ইচ্ছে ছিল তোমাকে ভালো একটা ভার্সিটিতে অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি করিয়ে দেবো, কিন্তু আমাদের এদিকে সেরকম ভালো অ্যাডমিশন কোচিং সেন্টার নেই। যেগুলো আছে তাও নিম্নমানের। তাই একটা মোবাইল কিনে এনেছে। তুমি বাড়িতে বসে বসে অনলাইনে ক্লাস করবে। আমি তোমাকে ভালো দেখে কোর্স কিনে দেবো। তোমার শরীরটা সেভাবে ভালো নেই, ক্লাস করতে গিয়ে এত দৌড়ঝাঁপ সহ্য হবে না। মোবাইলটা ব্যবহার করে জানিও কেমন লেগেছে। যদিও খুব বেশি দামি না ফোনটা, আসলে তোমার গরিব বরের সামর্থ্য এর থেকে বেশি নেই। তরি ফোনটা খুলেও দেখলো না। মন শরীর কোনোটাই সায় দিল না। পরিস্থিতি এমনটা না হলে অবশ্যই ফোনটা দেখে মনে ভীষণ আনন্দ হতো। আহসানকে জড়িয়ে ধরে চুমুটুমু খেয়েও ফেলতে পারতো। তরি ফোনের ব্যাগটা বিছানার উপরে রেখে বলল, আপনি আমায় ভালোবেসে যা দেবেন তাই আমি খুশি মনে গ্রহণ করব। সবাই নিজের পছন্দের মানুষকে নিজের সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করে। আপনি যাই দেবেন না কেন, আপনাকে আমি কখনোই সেটার মূল্য বিবেচনা করতে পারবো না। আসলে ভালোবাসা কি কখনো মূল্যে অর্থে পরিমাপ করা যায় বলুন? আহসান তরির দিকে অপলকভাবে তাকিয়ে রইল। তরি কবে এত বড় হয়ে গেল? কোথায় কবে যেন কে বলেছিল না, মেয়েদের ম্যাচিউরিটি পরিপক্কতা আসে বয়সের সঙ্গে সঙ্গে। সে একদম ভুল বলেছিল। মেয়েদের ম্যাচিউরিটি পরিপক্কতা আসে ভালোবাসার মানুষের সঙ্গে থাকলে। আহসানের ভাবনার মাঝেই তরি মৃদু আর্তনাদ করে উঠে দাঁড়ালো। দুপায়ের মধ্যখান হতে চিকন রক্তের স্রোত বয়ে চলেছে। তা দেখে আহসান আঁতকে উঠে বলল, এখনো রক্তপাত বন্ধ হয়নি তোরে? তরি কোনো রকমে বিছানা চেপে ধরে বলল, না, মেডিসিন কোর্সের কাজ শুরু হয়ে গেছে। এখন রক্তের সঙ্গে পেটের সব কিছু পরিষ্কার হয়ে যাবে। মা আমাকে দুপুরে সব বুঝিয়ে বলেছিল। আহসান তরিকে ধরে কোনো রকমে বিছানায় বসালো। তরির রক্ত দেখলে মাথা ঘোরে, তাই সে আহসানকে চেপে ধরে চোখ বন্ধ করে বসে রইল। পেটে আস্তে আস্তে চাপ বেড়েই চলেছে। একটা সময় তরি আহসানের হাত শক্ত করে চেপে ধরল। পেটটা কেমন মুড়িয়ে কামড়ে ধরছে যেন। আহসান বুঝতে পারল আসলেই অ্যান্টিবায়োটিক কোর্সের প্রভাব শুরু হয়ে গেছে। তরি নুয়ে পড়া অবস্থা দেখে সে তরির জন্য একটা স্লাইন গুলে আনলো। তরিকে ধরে কোনো রকমে সেটা খাইয়ে দিল। লাল রঙের রঞ্জক পদার্থ ভেসে যাচ্ছে তরি। বিছানা এবং মেঝেতে রক্তের ছিটেফোঁটা দেখে তরি বারবার চোখ সরিয়ে নিতে চাইল। আহসান তা লক্ষ্য করে একটা পরিষ্কার কাপড় এনে মেঝেটা মুছে দিল। তরি পেট ধরে উঠে দাঁড়িয়ে আহসানের হাত থেকে কাপড়টা ছিনিয়ে নিয়ে বলল, এ কি আপনি কেন করছেন এসব? একটু অপেক্ষা করুন, ব্লিডিং কমলে আমি মেঝেটা মুছে ফেলবো। সারাদিন কাজ শেষে বাড়ি ফিরেছেন, আমি করে নিব সবটা। আপনি এখন বিশ্রাম নিন। আহসান তরির হাত থেকে কাপড়টা নিয়ে বলল, তুমি বিশ্রাম করো তোরে। তুমি অসুস্থ, তুমি অসুস্থ, আমি অসুস্থ নই। আমার বিশ্রামের কোনো প্রয়োজন নেই। তোমার জীবনের কঠিন মুহূর্তে যদি আমি তোমার পাশে দাঁড়াতে না পারি, তবে আমি কেমন স্বামী? সম্পর্ক শুধু দায়িত্বের খাতিরে গড়ে ওঠে না তোরে। শুধুমাত্র ভাত কাপড়ের জন্য তোমার বাবা মা ভরসা করে তোমাকে আমার কাছে দেননি। আমি চাই আমার বুকটা, আমার কাঁধটা, আমার হাত দুটি এবং কি আমার পুরো শরীরটা তোমার একটা ভরসাস্থল হোক তোরে। জীবনে যদি কোথাও কি আটকে পড়ো কিংবা দেয়ালে পেট ঠেকে যায়, তাহলে একবারের জন্য হলেও আমার নামটা নিও।
আমি যতদিন বেঁচে আছি আমি তোমায় কখনোই অবজ্ঞা করব না। তুমি আমার স্ত্রী, আমার ভালোবাসার জায়গা। তুমি আমার বেটার হাফ, আমার অর্ধেকটা অংশ, অর্থাৎ আমার অর্ধেক কিনে তুমি। নিজেকে আমি খুব ভালোবাসি তোরি। তুমি তো আমারই বেটার হাফ, আমারই একটা খণ্ডাংশ। তোমাকে আমি না ভালোবেসে পারি? যাকে ভালোবাসা যায় তাকে কখনো অবহেলা করা যায় না তোরি। তোরই এবার কিছুটা ভালো লাগলো। রক্তমাখা কাপড়টা সে ছেড়ে এসে বিছানায় বসলো। আহসান ততক্ষণে বেডশিটটা পাল্টে দিয়েছে। তোরই কোনো রকমে শরীর এলিয়ে দিয়ে আহসানকে উদ্দেশ্য করে ভরাক্রান্ত মনে বলল, আহসান, বাবুর চলে যাওয়ার জন্যে কি আপনি আমায় দায়ী করেন? আমাকেই দায়ী মনে হয় আপনার? আমি যদি জানতাম তাহলে পুকুর পাড়ে কোনোদিনও যেতাম না, আমি বিশ্বাস করুন। আহসান ছোট্ট শ্বাস ফেলে বলল, না, আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তার সিদ্ধান্তের উপর হস্তক্ষেপ করার অধিকার মানবজাতির নেই। জন্ম মৃত্যু সৃষ্টিকর্তার হাতে। তুমি আমি এসব নিয়ন্ত্রণ করার কে তোরি? আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি। আমার রিজিকে যা ছিল না তা আমি পাইনি। মানুষ যখন সত্যকে আপন করে নিতে পারে না তখনই নানা ছুতে অন্যের উপর দোষটা পায়। আমি তো জানি সত্যটা, অযথা তোমায় দোষের ভাগিদার কেন বানাবো? তোরই শাড়ি পাল্টে নেওয়ার সময় ঘরের ওদিকটায়ও অনেকটা রক্তের ছিটেফোঁটা পড়েছে বলে আহসান ছোট্ট বালতি হাতে মেঝের ওপাশটা মোছার জন্য পানি নিয়ে এলো। মেঝে মোছার সময় সে লক্ষ্য করলো মেঝেতে রক্তসহ একদলা মাংস। আহসান তরির অগোচরে দলাসহ মাংস পিণ্ডটাকে বুকে আগলে ধরল। এটা তার সন্তান, তার তুবা। কে জানে আদৌ তুবা কিনা? সন্তানের লিঙ্গ নির্ধারণের আগেই তো সে চলে গেল। মা সকালে ফোন করেছিল, বলল শরীরটা ভালো হলে ঘুরে যেতে। মা নিতে আসতো, কিন্তু গুনগুনের পরীক্ষা চলছে, তাই আমিই নিষেধ করেছি। আপনি যেতে দেবেন আমায় ও বাড়ি? আহসান তখন কাজে যাবে। সদ্য গোসল সেরে বাইরে এসেছে সে। তরির কথা শুনে সে মাথা মুছতে মুছতে বলল, তোমার কি মতামত তুলতুল? তরি ইনিয়ে বিনিয়ে বলল, আসলে মন মেজাজ কোনোটাই সেভাবে ভালো নেই। যদি হাওয়া বদল হতো তাহলে খুব ভালো লাগতো, তাই ভাবছিলাম কটা দিন থেকে আসবো না হয়। আহসান তরির কাছে এগিয়ে এলো। ভেজা চুলগুলো ঝাঁকিয়ে চুলের পানিগুলো তরির মুখে ফেললো। তরি গালের সঙ্গে নিজের গালটা মিশিয়ে নিল। ছোট্ট ছোট্ট চাপা দাড়িগুলো তরির গালে ঘষে দিল। তরি সুরসুরিতে চোখ বন্ধ করে ফেললো। নরম সুরে বলল, কি করছেন? ভিজে যাচ্ছি তো। আহসান তরির থুতনিতে চুমু খেয়ে বলল, বেশ, যাও, তুমি ভেজে যাও, ডুবে যাও, ভেসে যাও, কিন্তু পানিতে না, আমার প্রেমে। তরি লজ্জায় কোনো উত্তর দিতে পারল না। কি করে সে লোকটাকে বলে? তরি যে বহু পূর্বে মন হারিয়ে তার প্রেমে হাবুডুবু খেয়ে স্রোতের টানে ডুবতে চলেছে। আহসান আর ক্ষণকালও দেরি করল না। তরির লাজুক ঠোঁটে টুপ করে চুমু খেয়ে ফেলল। তরির লজ্জায় চোখ বুজে ফেলল। দীর্ঘ সময় পরও আহসানের কোনো হেলদোল নেই। তার মতলব টের পেয়ে তরি নিজেকে কোনো রকম ছাড়িয়ে নিতে নিতে বলল, আমি যাচ্ছি, তৈরি হয়ে নিচ্ছি। আপনি যাওয়ার সময় আমাকে বাড়ি দিয়ে আসবেন। আমি কিন্তু কিছুদিন থাকবো। আহসান ভ্রু কুঁচকে বলল। আমি কি নিয়ে থাকবো তাহলে? তরি দুষ্টুমির ছলে বলল। কোলবালিশ। বলেই সে জামাকাপড় নিয়ে দ্রুত পালালো। আহসান তরিকে হাত দিয়ে টেনে ধরে নিজের কাছে আনতে চাইল। তরি তার আগেই চম্পট। তরিকে বাড়িতে পৌঁছে দেওয়ার সময় আহসান তরির সঙ্গে ভেতরে গেল। মনোয়ারা আহসানকে বারবার করে দুপুরের খাবার খেয়ে যেতে বললেন। আহসান কাজের বাহানা দিয়ে চলে গেল। যাবার সময় দরজার সামনে দাঁড়ানো গুনগুনকে উদ্দেশ্য করে বলল, ফোকলা। ব্যাস, আর গুনগুনের কান্না থামাইকে। সামনে দুটো দাঁত নেই গুনগুনের, তা নিয়ে গুনগুনের রাগের শেষ নেই। স্কুল থেকে শুরু করে পাড়ার বাচ্চারা অবধি তাকে ফোকলা ডাকে। দাঁত দুটো একাই পড়ে গেছে, এতে গুনগুনের কি দোষ? গুনগুন মেঝেতে হাত পা ছুঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, বুবু, তোমার বর আমাকে পোকলা বলেছে। কেন আমাকে পোকলা বলবে? তুমি ওনাকে বকে দিবে বুবু। পচা লোক, সব সময় আমার বুবুকে নিয়ে যায়। আহসানের পাঞ্জাবির নিচের অংশ ধরে টানতে টানতে সে ফের বলল, আপনি আর কম কেন? আমি তো আর আপনার বুবুকে নিয়ে যাই না। আপনি কেন আমার বুবুকে নিয়ে যান? গুনগুনের প্রশ্ন শুনে মনোয়ারা তরিসহ আহসানের অবধি মাথায় হাত। এই ভয়ানক প্রশ্নের কি উত্তর দেবে সে?
রুমি আজ কলেজ থেকে একা একা বাড়ি ফিরছে। মাজদাক আর আহসান মিলে সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে রুমি একা একা কলেজে যাবে। বাড়ি থেকে রুমির কলেজ অনেকটাই কাছে, তরির মতো অতটাও দূরে নয়, তাই রুমি এখন একাই কলেজে যাতায়াত করে। রুমি স্বভাবে একটু ভীরু। মাজদাক বলেছেন রুমিকে এখনই একা একা বের হতে দিলে একটু একটু করে সে বাইরে চলাফেরা করা শিখবে। দিন কয়েক ধরেই তাই একাই যাতায়াত করে সে। আজ অদ্ভুত এক জিনিস ঘটল। কলেজ থেকে ফেরার পথে রোজ রুমির অগোচরে রঙ্গন তাকে দেখে, তার পিছুও নেয়। আগে না বুঝলেও আজ বিষয়টা গভীরভাবে উপলব্ধি করতে পারল রুমি। রঙ্গন আজ বেখেয়ালে রুমির কাছে বাজেভাবে ধরা পড়ে গেল। রুমি প্রথমে প্রচণ্ড চমকিত হলেও পরে রঙ্গনকে দেখে বলল, কি রঙ্গন ভাই, আপনি এখানে? রঙ্গন সবকিছু আড়াল করে মিথ্যা অভিনয় করে বলল, রুমি, তুমি এখানে এখানে কি করছো? রুমি কলেজ ব্যাগটা কাঁধের ওপাশে নিয়ে বলল, কলেজ ড্রেস পরে আছি, দেখছেন না রঙ্গন ভাই? রঙ্গন চোখ মুখ কালো করে বলল, আমাকে এত ভাই ভাই বলে মাথা খাবে না রুমি। রুমি কিছু না বুঝতে পেরে বলল, তো কি ডাকবো? তালুই? আপনি তো আমার ভাই, ভাইয়ের বন্ধু তো ভাইয়েরই মতো। রঙ্গন মনে মনে বিড়বিড় করে বলল, ভাইয়ের মতো আর ভাইয়ের মধ্যে তফাৎ আছে রে বউ। তোর অল্প মগজের মাথায় এই কথা ঢুকবে না রে। শুনতে চাই জামাই খোদাই সোনাই ভাই, কপালের মধ্যে আমার জুতার বাড়ি। রঙ্গনকে বিড়বিড় করতে দেখে রুমি আর দাঁড়ালো না। দুপুর হয়ে যাচ্ছে, তাই সে বাড়ির পথে হাঁটা ধরল। রঙ্গনই তাকে চলে যেতে দেখে দৌড়ে এসে বলল, কোথায় যাচ্ছ রুমি? রুমি দ্রুত পা চালাতে চালাতে বলল, বাড়িতে। আর কোথায় যাবো রঙ্গন ভাইয়া? রঙ্গন কপাল ঠোঁট কুঁচকে বলল, দরকার হইলে কলিজার মধ্যে উইঠা একটা ফাল মারো রুমি। তাও কানের কাছে আইসা ভাই ভাই কইরা চিল্লাইও না। আমার মন নষ্ট, আমি তোমারে মোটেও ভাইয়ের চোখে দেখি না। কথাটা বলে রঙ্গন আর 1 মিনিটও দাঁড়ালো না। রুমি ঠিক উল্টো পথে হাঁটা ধরল। রুমি আক্কেল গুরুম হয়ে দাঁড়িয়ে রইল। হলো কি এটা? পাগলা এত রেগে গেল কেন? রঙ্গন তেড়ে ফুঁড়ে বাড়িতে ঢুকেই উঠানের চাপ কলে মাথা দিয়ে বসে রইল। হঠাৎ রঙ্গনের এই অবস্থা দেখে নাহার বেগম ছুটে এসে বললেন, কি হয়েছে বাপ? রঙ্গন ক্ষুব্ধ কণ্ঠে বলল, কি আর হইব, কিছু হয় নাই। আমার কপালটাই হইছে এক্কেবারে মার্কা মারা। ভাল লাগে না আর কিছু। জীবনটারে এক্কেবারে তামাক কইরা জ্বালাই দিল। নাহার বেগম চিহ্নিত হয়ে বললেন, কি হয়েছে? কেউ কিছু কইছে বাপ? রঙ্গন দাঁত কিরমির করতে করতে বলল, আপনা থাকতে আর কাউরে লাগে? আমার হাড় মাসকালি করার উপরে আপনি মাস্টার ডিগ্রি নিয়েছেন, জিন্দেগিটা পুরা পাগলা গারদ বানাইয়া রাখছেন। সম্পর্ক এক নিমিষে বদলাইয়া যাইতেছে। যার মুখ থেকে বাবুর বাপ শোনার কথা, সে এখন ভাই ডাকে। সব হইছে আপনা লাইগা। সময়ের কাজ সময় করেন না। বিয়া শাদির বয়সে বউয়ের বদলে বোন কোলে নিয়ে ঘুরতাছি। আমার চান্দি জ্বলতাছে, মাথায় পানি দেন আম্মা। নাহার বেগম উঠোন থেকে কচ্ছি চালানো লাকড়ি হাতে উঠিয়ে রঙ্গনকে উদ্দেশ্য করে বললেন, খাওয়াইতাছি তোরে পানি ভালো কইরা, আয় পানি খেয়ে যা। এটুকু বলেই লাকড়ি হাতে রঙ্গনের পিছু ছুটলেন। রঙ্গন মারের ভয়ে উপায়ন্তর না পেয়ে পুকুরে ঝাঁপ দিল। নাহার বেগম পুকুর পাড়ে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, উইঠায় গোলামের পোলা, আমি যদি পুকুরে নামি তো তোরে ডুবাইয়া ছাড়ুম। এখনই উপরে আয়। রঙ্গন গলা অবধি পানিতে বসে থেকে বলল, আমার বাপের নাম আবুল কাসেম ব্যাপারী। আপনি গোলামের পোলা ডাকেন কেন? নিজের জামাইয়ের কথা ভুইলা খাইয়া ফেলাইছেন? ও আব্বা আম্মা, আপনারে ভুইলা গেছে। গোলাম না, কার সাথে জানি আপনারে গোলায়া ফেলাইছে। নাহার বেগমের মেজাজ আরো ভরকে গেল। মাটিতে অনবরত লাকড়ি দিয়ে আঘাত করতে করতে বললেন, তুই আজকে খালি ঘোরায়, তোর কলজা কাইটটা গ্রামের ঘরে ঘরে বিলামো। রঙ্গন সে সব কানেও তুলল না। মারির ভয়ে পুকুরে বসে রইল টানা 3 ঘন্টা। আস্তে আস্তে যখন দেখলো শরীর কেমন গরম হয়ে আসছে, শীত শীত লাগছে, তখন কোনো রকম সাঁতার কেটে পুকুর পাড়ে এলো। ভয়ে ভয়ে ঘরে ঢুকতেই নাহার বেগম পিঠে দুঘা দিয়ে বললেন, এতক্ষণ কইছিলি? কখন থেকে ভাত বাইরা বসে আছে,
আমারে মানুষ মনে হয় না তোর? রঙ্গন কাপড় ছেড়ে বিছানায় শুয়ে বলল। পরে খামু, প্লেটে উঠাইয়া রাখেন। রঙ্গন গরমের মধ্যে কাঁথা মুড়ি দিয়ে জড়সড় হয়ে শুয়ে আছে। তীর তীর করে ঠোঁটটা কেমন কাঁপছে। নাহার বেগম ঘরে এসে রঙ্গনকে অসময়ে ঘুমোতে দেখে আতঙ্কিত হয়ে উঠলেন। ভীত হয়ে কপালে হাত দিয়ে দেখলেন জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। রঙ্গন জ্বরের ঘোরে বিড়বিড় করে কী সব যেন বলছে। নাহার বেগম রঙ্গনের মাথায় জলপট্টি দিলেন, কপালে চুমু খেয়ে কাঁদো কাঁদো গলায় বললেন, সব সময় পাগলামি করস কেন বাপ? কত বুঝাই, তাও গো ধইরা বসা থাকোস। মারে বোঝস না বাপ? তোর বাপ যাওয়ার পর থেকে তোরে আঁকড়ায়া ধইরা কোনো রকমে বাইচা আসি, তুইও আমারে বুঝোস না। রঙ্গন জ্বরের ঘোরে কিছুই বুঝল না। বিড়বিড় করে বারবার সে রুমি রুমি বলে কী সব আকুতি মিনতি করছে। গুনগুন তরির সঙ্গে পুতুল পুতুল খেলার ছলে তরিকে বলল, বুবু, বাবুটা তোমার কাছে কি আমার নামে আর কিছু বলছে? তরির বুকে যেন একটা ধাক্কা লাগলো। গলা দিয়ে কোনো স্বরই বের হলো না। মনোয়ারা চোখ রাঙিয়ে গুনগুনের দিকে তাকাতেই গুনগুন থেমে গেল। তরি চোখের জল আড়াল করতে পাশের ঘরে চলে এলো। বিছানার বালিশে মুখ গুজে হাউমাউ করে কেঁদে উঠল। মনোয়ারা দরজার সামনে এসে দাঁড়ালেন। তরির কষ্টে তার মন পুড়ে যাচ্ছে। মনোয়ারা তরির মাথার কাছে এসে বসলেন। তরিকে আদর করতে করতে বললেন, আল্লাহর সিদ্ধান্ত মেনে নাও মা। সৃষ্টিকর্তার উপরে কি আর কথা চলে? আল্লাহ তোমার কোল আবার ভরিয়ে দেবেন, দুঃখ পেও না মা। তরি হেঁচকি তুলতে তুলতে বলল, আল্লাহ বাবুর জায়গায় আমার প্রাণটা নিয়ে নিত, তাও তো হতো। মনোয়ারা তরিকে জড়িয়ে ধরে বললেন, কখনো নিজের মৃত্যু কামনা করতে হয় না, যা হয় ভালোর জন্যই হয়। ভাগ্যকে মেনে নাও গো মা। তরি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। রাতে মনোয়ারা তরিকে ঘুম থেকে তুলে তরি আর গুনগুনকে খাইয়ে দিলেন। তরি ঘুম ঘুম চোখে খাবারগুলো শেষ করলো। খেয়ে দিয়েই আবার ঘুমোতে গেল। বিশ্রী আয়রনের ওষুধগুলো খেয়ে সারাদিন কেমন ঘুম ঘুম পায় শুধু। তরি চেয়েছিল ওষুধগুলো খাওয়া বন্ধ করে দেবে। আহসানের বকুনিতে তার সম্ভব হয়নি। গুনগুন তরি দুজনেই খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে। বাড়ির ফটক দরজা ভেতর থেকে তালা দেওয়ার সময় দরজায় করাঘাত পড়ল। মনোয়ারা দরজা খুলে দাঁড়াতেই দেখলো আহসান দাঁড়িয়ে। মনোয়ারাকে দেখেই সালাম দিয়ে বলল, মা, তরি আছে? মনোয়ারা আহসানকে বসতে বলেই তরিকে ডাকতে গেলেন। তরি তখন সবেমাত্র চোখটা বুজেছে। মনোয়ারার ডাকে কোনো রকমে চোখ খুলে বিরক্তি নিয়ে সে বলল, কি হয়েছে? খেয়ে তো শুয়ে এলাম, আবার ডাকছো কেন? মনোয়ারা ফিসফিস করে বললেন, আস্তে কথা বল, আহসান এসেছে, পাশের ঘরে বসে আছে। আহসানের কথা শুনতেই তরির ঘুম লাঠে উঠল। আহসান এসেছে এত রাতে? কেন এসেছে? কোনো বিপদ হয়নি তো? তরি শোয়া থেকে উঠে বসলো। দ্রুত শরীরের কাপড় ঠিক করে পাশের ঘরে গেল। সত্যি সত্যি আহসান এসেছে। তরি হাই তুলতে তুলতে বলল, আপনি এত রাতে কোথা থেকে এলেন? কি হয়েছে? সবকিছু ঠিকঠাক আছে তো? আহসান তরিকে হাত বাড়িয়ে কাছে টেনে নিল। কোমর জড়িয়ে ধরে বলল, বউকে দেখতে এলাম। যতই হোক, আমার একটা মাত্র বউ বলে কথা। তরি আহসানের বুকে হেলে পড়ে বলল, কেন, আরো দুটো বিয়ে করার শখ আছে নাকি? আহসান মৃদু হেসে বলল, তুমি অনুমতি দিলে ভেবে দেখতে পারি। একটা বউকে খাওয়াতে পড়াতে পারলে আর দুটোকেও পারবো, আমার কোনো সমস্যা নেই। তরির বড্ড রাগ হলো। আহসানের বুকে একখানা কামড় বসিয়ে দিয়ে সে ফুঁসতে ফুঁসতে বলল, করে দেখুন একবার, চুল টেনে দেবো একদম, কামড়ে রক্ত বার করে দেব, ঝাঁটা দিয়ে মেরে বিদায় করে দেব আপনাকেও সঙ্গে আপনার আরো দুই বউকেও। আহসান তরিকে আরো শক্ত করে চেপে ধরে বলল, তাই এসো, তোমাকে একটু কামড়ে দিচ্ছে। বলেই তরির তুলতুলে গালে কামড় দিল। তরি ভোতা মুখে বলল, খেয়েছেন রাতে নাকি ভাত মাখিয়ে খাইয়ে দেব? আহসান নত মুখে বলল, খেয়ে এসেছে, কিন্তু তুমি খাইয়ে দিলে আবারও খাবো। তরি আহসানকে ছেড়ে তার জন্য ভাত আনতে গেল। রান্নাঘরের সামনে যেতেই মনোয়ারা এসে তরিকে বললেন, কি হয়েছে তরি? জামাই এত রাতে এলো, সবকিছু ঠিকঠাক আছে? কোনো বিপদ হয়নি তো? তরি সবটা চেপে গিয়ে আমতা আমতা করে বলল, এইদিকে একটা কাজ ছিল তো, রাত হয়ে গেছে, তাই আর এত রাতে বাড়ি ফেরেননি, সোজা এখানেই চলে এসেছেন। মনোয়ারা সবটা বুঝেও না বোঝার ভান করে চলে গেলেন। যে ছেলে মধ্যরাতে তরিকে এখান থেকে নিয়ে চলে যায় সে করবে রাত 12টার পরোয়া? বউ পাগল ছেলে।
আহসানের আজকে থেকে স্কুলের জয়েনিং। তরির সেটা নিয়ে খুশির অন্ত নেই। বাড়িতে সবাই খুব খুশি। বাবু চলে যাওয়ার পর সবার মন বিষণ্ণতায় ছেয়ে গিয়েছিল। এখন সবাই একটু একটু করে স্বাভাবিক জীবনে ফিরেছে। আজ ভোরে আহসান যখন গোসল করে ঘরে এলো, সহসায় আহসানের দুবাহু পেছন থেকে জড়িয়ে ধরল তরি। আহসান ভেজা শরীরের সঙ্গে আকস্মাত লেপ্টে যাওয়াতে তরি বেশ খানিকটা ভিজেও গেল। তাতেও তার কোনো হেলদোল নেই। আহসানি তরির হাত চেপে ধরে বলল, সকাল সকাল ম্যাডামের এত আদর ভালোবাসা, মতলব কি? হ্যাঁ, চরিত্র হনন করতে চাও নাকি? তরিও সব কিছুই শুনল না। আহসানের ঘাড়ে চুমু খেয়ে তাকে আরো শক্ত করে চেপে ধরল। আহসান কোনো সাড়া শব্দ না পেয়ে পিছু ফিরল। তরিকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সহসায় কোলে তুলে নিল। বিছানায় তরিকে রেখে ঠোঁটের ভাঁজে চুমু খেয়ে বলল, ম্যাডামের মুড আজকে খুব ভালো দেখছে। নতুন চাকরি, প্রথম দিনে ছুটি নিলে চাকরি টিকবে বলে তো মনে হচ্ছে না। আহসানের দুষ্টু ইঙ্গিত বুঝতে পেরে তরি লাজে লাল হয়ে যা বলে তার বুকে মুখ গুজল। আহসান কয়েক মিনিট সেভাবেই রইল, তারপর করুণ হয়ে বলল, রেডি হতে হবে ম্যাডাম। আপনার সব ব্যাপার স্যাপার রাতে এসে দেখব। তখন পালে পালে করলেও আমি ছাড়ছি না। বলেই তরির দিকে তাকিয়ে চোখ মারল। তরির লজ্জায় গুটিয়ে পড়ল। আহসান আলমারি থেকে কাপড় বের করতে ব্যস্ত। তরি আহসানের অগোচরে একটা প্যাকেট বের করলো। আহসানের সামনে গিয়ে সেটা তুলে ধরে বলল, আপনার জীবনের এই বিশেষ দিনে আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার। যদিও আমি এখনো আয় করি না, যদি কখনো করি তাহলে আরো দামিটা দেব। বলতে খুব লজ্জা হচ্ছে, কিন্তু আপনার টাকা দিয়ে আপনার জন্য উপহার কিনেছি। আহসান কেমন যেন স্তম্ভিত হয়ে গেল। চোখ বড় বড় করে বলল, তুমি আমার জন্য কিছু কিনেছো তরি? সত্যি? তরি চোখ নামিয়ে বলল, হ্যাঁ, একটা শার্ট আছে ভেতরে। আমি শার্টের মাপটা বুঝি না, তাই রুমিকে নিয়ে গিয়েছিলাম। আমি পছন্দ করেছি, রুমি মাপ বলে দিয়েছে। কেমন হয়েছে একটু খুলে দেখুন না। আহসান শার্টের প্যাকেটটা খুলে দেখলো ভেতরে আকাশি রঙের ফুল হাতার একটা চমৎকার শার্ট। তরির পছন্দ এত সুন্দর, এত যত্ন নিয়ে কি করে পছন্দ করে কিনলো সে। আহসান শার্ট হাতে বলল, টাকা কোথায় পেলে? তরি আঁচল ঘোরাতে ঘোরাতে বলল, আমাকে একটা ব্যাংক কিনে দিয়েছিলেন, মনে আছে আপনার? ওটা ভেঙে ফেলেছি। বিশেষ দিনে একটা বিশেষ উপহার না দিলে কি হয়? আহসান তরির আরও কিছুটা কাছে এলো, কপালে গভীর চুম্বন এঁকে দিয়ে বলল, কোনো বিশেষ উপহারের প্রয়োজন নেই তরি। আমার জীবনের সবচেয়ে বড় উপহার আমার তুলতুলে বউ। তরি লজ্জায় আরেক দফা লাল হলো। আহসান সেদিন আর আলমারি থেকে কিছু বের করতে পারল না। তরির দেওয়া শার্টটাই পরে স্কুলে গেল, চুলগুলো সুন্দর করে আঁচড়ে, ঠিক যেন সাহেবদের মতো। যাবার সময় বাড়ির বড়দের সালাম দিয়ে যেতে ভুলল না। এখন থেকে আহসান কি বলে ডাকবে তরি? আহসান মাস্টার। তাহলে তরি কি মাস্টারের বউ মাস্টারনি হতে পারে? আহসানের স্কুল ছুটি হবার কথা 1টার দিকে। সব কিছু গুছিয়ে সে আসলো আনুমানিক 1:30টার দিকে। প্রথম দিন বিধায় আসতে একটু দেরি হলো। আহসান স্কুল থেকে ফিরতেই তরি তাকে ঘিরে ধরল। খুব উৎফুল্ল হয়ে জিজ্ঞেস করলো, কেমন গেল শিক্ষক জীবনের প্রথম দিন আহসান মাস্টার? আহসান শার্ট খুলতে খুলতে তার পেশিবহুল শরীরখানা তরির নিকট উন্মুক্ত করে বলল, ভালোই। তবে প্রথম দিন তো এই নতুন জীবনে অন্যরকম একটা পরিচয়, অপরিচিত একটা জায়গা। একটু নার্ভাস ছিলাম। বাচ্চা সামলানো আসলে বেশ ধৈর্যের কাজ। একদিনে কেমন হাঁপিয়ে উঠেছে। যদিও বাচ্চা সামলানো আমার পুরনো অভ্যাস। ছোট বাচ্চা বউটাকে তো আমি বড় করলাম। যদি এখন অনেক কিছু বলছে না মেয়েটা, কিছু হলেই ভ্যা ভ্যা করে কাঁদে। তরি মুখ ভার করে ফুঁসতে ফুঁসতে বলল, কে বাচ্চা? আমি বাচ্চা? রাতে কাছে এসে দেখেন, একদম কামড়ে দেব। এসেছে আমার বাচ্চা বলতে? হ্যাঁ। তরি ফোঁস করতে করতে ঘর থেকে বের হয়ে যাচ্ছিল। আহসান পেছন থেকে তরির হাত ধরে টান দিতেই তরি তার বুকে হুমড়ি খেয়ে পড়ল। আহসান তরির ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলল, আলমারির তাকে একটা শাড়ি আছে, তোমার শার্টের সঙ্গে মিল করে আকাশি রঙের কিনেছে। সন্ধ্যাটা পরে তৈরি থাকবে। একটা বিশেষ জায়গায় যাব। কোথায় যাব সেটা বরং তোলা রইল, গেলেই দেখতে পাবে। তরি আর কোনো প্রশ্ন করার সুযোগ পেল না। আহসান দুপুরে খেয়ে ব্যবসার কাজের জন্য বের হয়ে গেল। চাকরি করলেও ব্যবসা সে ছাড়বে না। সকালে চাকরি আর বিকেলে বাবার সঙ্গে ব্যবসা, এটাই আপাতত তার জীবন। তরি সন্ধ্যায় আলমারি থেকে আহসানের রেখে যাওয়া শাড়িটা পরে তৈরি হলো। বিয়ের পরদিন আহসান তাকে যেই চুড়িগুলো এনে দিয়েছিল দুহাতে সেগুলোও পরল। সেজে গুজে পরিপাটি হয়ে বসে রইল। আহসান সময় মতো তরিকে নিতে এলো। আসার সময় হাতে করে বেলি ফুলের
ফুলের গাছরা নিয়ে এলো। তরি সেটা মাথায় পড়ল। কি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে বেলি ফুলের, কি মিষ্টি ঘ্রাণ। খুব ফুরফুরে মেজাজে তরি আহসানের সঙ্গে বাইকে বসলো। শক্ত করে চেপে ধরে আহসানের বুকে এক হাত, কাঁধে অপর হাত রাখলো। আহসান একটা বাড়ির নিচে এসে বাইকটা থামালো। তরিকে সঙ্গে নিয়ে সেই বাড়িটার দোতলায় উঠলো। তরি সব কিছু ঘুরে ফিরে দেখে বোঝার চেষ্টা করছে আসলে ঠিক কোথায় এসেছে সে। অবাক করে দিয়ে বাড়ির দরজা খুলল অর্ক। তরিকে নিয়ে আহসান ভেতরে ঢুকতেই তরি দেখলো ভেতরে সৌম্য আর রঙ্গনও আছে। অবাক করা বিষয়, সৌম্যের সঙ্গে ভেতরে একটা মেয়ে বসা। দুজনেই সোফায় বসে আছে, বউ আর বর বেশে। পাশে বিয়ে পড়ানোর জন্য কাজী সাহেব বসা। তরি বিস্মিত হয়ে আহসানকে বলল, সৌম্য ভাইয়ার বিয়ে আজ? আহসান মাথা দুলিয়ে সায় জানালো। তরি ফিসফিস করে বলল, মেয়েটাকে? আপনি তো আমাকে আগে কিছু বলেননি। আহসান প্রত্যুত্তরে বলল, সে এক বিরাট লম্বা কাহিনী, বাড়ি গিয়ে সবটা বলবো। তরি চুপচাপ দাঁড়িয়ে সবটা দেখতে লাগলো। রঙ্গন, অর্ক আর সৌম্য ব্যথিত এখানে কাউকে সে চেনে না। অপরিচিত পরিবেশ মানুষের মাঝে, তাই বেশ ইতস্থ বোধ নিয়েই সে দাঁড়িয়ে রইল। সৌম্য আর দিলশান যখন একে অপরকে কবুল করে নিজেদের মাঝে জড়িয়ে নিচ্ছিল, তরি তখন নিজের বিয়ের স্মৃতিচারণ করছিল। বিয়ের দিন আহসানকে তার মোটেও সহ্যই হচ্ছিল না। ফিরে অবধি তাকায়নি একবার তার দিকে। মন খারাপ করে গোমরা মুখে বসেছিল। সেই লোকটার সঙ্গেই বিয়ের ঠিক কতগুলো দিন কেটে গেল। কি অদ্ভুত বিষয়, সে কখনো ভাবেনি আহসানের সঙ্গে তার ভাব হতে পারে। পরিবারের চাপে পড়ে বিয়েতে রাজি হয়েছিল, সম্পর্কটা স্বাভাবিকভাবে মেনে নিতেও পারেনি শুরুতে। কিন্তু আজ কি হলো? আহসান কখন তার মনের গভীরে অবস্থান গেঁথে বসলো। দিলশান কাপা হাতে সাইন করলো। সৌম্যের ভেতরে এসে সব কিছুই নেই, মনে মনে এসে বিজয়ের হাসি হাসছে। দিলশানের পরিবারকে রাজি করাতে গিয়ে তার আবার আহসানের যে কত কাঠখড় পোড়াতে হয়েছে। আহসান না থাকলে বিয়েটা হয়তো হতোই না। দিলশানকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করা গেলেও তার পরিবারকে রাজি করানোটা একটা কষ্টসাধ্য ব্যাপার ছিল। সৌম্যের বাবা মা বেঁচে নেই বিধায় তার কোনো অভিভাবক নেই। থাকার মধ্যে আছে শুধু ছোট একটা ভাই। অভিভাবকহীন ছেলেদের কাছে মেয়ের পরিবাররা সচরাচর মেয়েকে তুলে দিতে দ্বিধাবোধ করেন। আহসানি সবটা কিভাবে যেন সামলে নিল। শুরুতে ঝামেলা করলো, শেষে আহসানের কথায় দিলশানের পরিবার ঠিকই রাজি হলো। স্বপ্নের দিলশান হায়াত সত্যি সত্যি আজ সৌম্য শিকদারের হলো। বিয়ের পর্ব শেষ হতে সৌম্য খেজুর ছিটালো। খাওয়া দাওয়ার ছোটোখাটো একটা পর্ব হলো। খেয়ে আহসান দিলশানের হাতে একটা উপহারের বক্স দিয়ে বলল, তোমার জীবনের নব প্রারম্ভে আমার এই ছোট্ট উপহার দিলশান। আমার বন্ধুকে সুখী রেখো এবং নিজেও সুখী হও, সেই দোয়াই করি। দিলশান মুচকি হেসে তরিকে ইঙ্গিত করে বলল, তোমার বউ বুঝি? ভারী মিষ্টি দেখতে। নিজের প্রশংসা শুনে লাজে তরি মাথা নিচু করে ফেলল। আহসান আর দাঁড়ালো না। অনেক রাত হয়ে গিয়েছে, তাই তরিকে নিয়ে সে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরতেই তরি প্রশ্নের ভান্ডার খুলে বসলো। সৌম্যের বিয়ে কখন ঠিক হলো, কিভাবে হলো, আরও কত কি প্রশ্ন তার। আহসান ধীরে ধীরে তাকে সব বুঝিয়ে বলল। তরি সব কিছু শুনে সৌম্য ভাই আপুকে এত ভালোবাসেন? ভালোবাসা যদি হতেই হয় তাহলে এমনই হওয়া উচিত। তরি চমকিত হয়ে বলল, সৌম্য ভাই দিলশান আপুর জন্য এত বছর অপেক্ষা করেছেন, এত ভালোবাসেন আপুকে? আহসান পরিস্থিতি অন্যদিকে ঘুরিয়ে দিয়ে বলল, সৌম্য কি বুঝি শুধু প্রেমিক পুরুষ মনে হয়? আমাকে দেখছি তোমার চোখেই পড়ে না। দিলশান কি সুন্দর করে সৌম্যর দিকে তাকিয়েছিল, দেখছিলে? তুমি বাজে মেয়ে, বিয়ের দিন ফিরে অবধি তাকাওনি। তরি ঠোঁট ফুলিয়ে বলল, তখন আপনার সঙ্গে আমার ভাব হয়েছিল বুঝি? আহসান সব জেনে বুঝেও তরিকে প্রশ্ন করল। তা এখন ভাব হয়েছে নাকি তুলতুল? তরিকে প্রশ্নটা সত্যি সত্যিই ভাবালো। হয়েছে কি ভাব আহসানের সঙ্গে তার? হয়েছে। কখন হয়েছে তা তরি সত্যিই জানে না। মিনিটখানেক পরে তরি বিছানায় আহসানের বুকের ওপর হাতটা রেখে অপর হাত গালে রেখে বলল, আচ্ছা, বিয়ের আগে আপনি আমাকে দেখেছিলেন আগে? মানে ভালো করে লক্ষ্য করেছিলেন? আপনি তো কয়েকবার আমাদের বাড়ি এসেছিলেন বাবার সঙ্গে, কখনোই দেখেননি? আহসান বেশ ভেবে বলল, সেভাবে ঠিক মনে পড়ছে না, তবে একটা ঘটনা খুব মনে পড়ছে। বাবা একটা কাজে তোমাদের বাড়িতে পাঠিয়েছিলেন। সেদিন আকাশ মেঘলা ছিল, আর তখন আমার বাইকও ছিল না। ফেরার পথে সে কি বৃষ্টি! তোমার মা আমাকে বসতে বললেন। আমি তোমাদের বসার ঘরে বসে বাইরের বৃষ্টি দেখছিলাম। বৃষ্টি থামলে চলে যাব এমন ভাবনা ছিল মাথায়।
ওমা, হঠাৎ দুম করে আওয়াজ হওয়ায় বাইরে তাকিয়ে দেখি একটা মেয়ে বৃষ্টির পানিতে আছাড় খেয়ে পড়ে ভ্যা ভ্যা করে কাঁদছে। আমাকে দেখে লজ্জা পেয়ে চোখ মুছে ছুটে পালালো। তরি মিনমিন করে বলল। ওটা গুনগুন ছিল, আমি আছাড় খেয়ে পড়ে ভ্যা ভ্যা করে মোটেও কাঁদিনি। আহসান ঠোঁট টিপে হেসে বলল। ওমা তাই? তখন আমার বয়স ছিল 21 বছর, নব্য ভার্সিটির স্টুডেন্ট, তাই বয়সটা বেশ ভালোই মনে আছে। হিসেব মতে তোমার বয়স তখন 11, আর গুনগুন তখন ছিল কিনা তাও আমার সন্দেহ। থাকলেও বৃষ্টির দিনে দৌড়ঝাঁপ করার মতো বড় ছিল না। তরি আহসানের বুকে এলো পাথারি কিল দিতে দিতে বলল। সব মিথ্যা, আমি মোটেও বৃষ্টির দিনে আছাড় খেয়ে পড়িনি। আহসান হাহা করে অট্ট হাসতে লাগলো। তরি রেগে মুখ ফুলিয়ে বসে আছে। আহসান তাকে আদরের ছলে কাছে টেনে নিয়ে বলল। তুমি আমাকে কখনো দেখোনি তরি? তরি এবার স্বাভাবিক হয়ে বসলো, টিপ্পনি কেটে বলল। আপনার বোধহয় বৃষ্টির রাশি। আপনি আরও একদিন আমাদের বাড়িতে এসেছিলেন বৃষ্টিতে ভিজতে ভিজতে আমার বাবার সঙ্গে। মা আপনাকে চুল মোছার জন্য বেছে বুঝে আমার গামছাখানাই দিয়েছিল। সেটা নিয়ে রাগ করে দুপুরে সেদিন ভাতই খাইনি আমি। আমার গামছা আমি কাউকে ধরতে দিতাম না, একটু হিংসুটে ছিলাম বুঝলেন, তবে শুধু গুনগুনকে দিতাম। আপনি যখন মাথা মুছে নিচ্ছিলেন না, আমি আর গুনগুন লুকিয়ে লুকিয়ে দেখেছিলাম তখন। আহসান বাঁকা হেসে বলল। সামান্য গামছা নিয়ে এত বাড়াবাড়ি? এখন যে প্রতিদিন বাসি ঠোঁটে চুমু খেতে হচ্ছে সেবেলায়? তরি তেতে উঠে আহসানের দিকে এগোতেই আহসান তাকে এক ঝটকায় কাছে টেনে নিল। অভিমান ডাক সব জলে গেল। মাঝরাত অবধি ভাব ভালোবাসার এক বিশাল পর্ব চলল। শেষে না পারতে মাঝরাতে তরি তাকে শরীর থেকে টেনে সরালো, তাও সরালো কোথায়? তরি দেখে মুখ করে পাশ ফিরে শুয়ে কেমন নেশালো দৃষ্টিতে তরিকে বারবার দেখছিল। আবছা আলোয় সেটা টের পেতেই তরি বলল। ঘুমোচ্ছেন না কেন? এভাবে তাকিয়ে আছেন কেন? আহসান হাই তুলে বলল। তুমি ডানোর ডিব্বা খুলে রাখলে দোষ নেই, আমি একটু তাকালেই দোষ। তরি নিজের দিকে তাকাতেই জিহ্বায় কামড় বলল। শাড়িটা কোথায় ছুঁড়ে ফেলেছে আহসান কে জানে। উন্মুক্ত বক্ষস্থল ঢাকতে কোনো রকমে বালিশের নিচ থেকে একটা পাতলা কাঁথা বের করলো তরি। গলা অবধি ঢেকে তারপর শুয়ে পড়ল। আহসানকে দিয়ে বিন্দু মাত্র বিশ্বাস নেই সকালে ওসব বাজে বাজে কথা বলে পিষে মারবে তরিকে। তরির জীবনে এখন নতুন কিছু বিষয় সংযুক্ত হয়েছে। বয়সের সঙ্গে সঙ্গে দায়িত্ব অনেকটা বেড়ে গেছে। অ্যাডমিশন ফ্রেশ চলাকালীন আহসান তাকে প্রচুর সাহায্য করেছে। তরি অবশ্য কম চেষ্টা করেনি। অনলাইন No কোর্সের money, পাশাপাশি no honey. আহসানের দেওয়া গাইডলাইন্সগুলো তরি খুব কাজে এসেছে। আহসানের ইচ্ছে ছিল তরি তার ভার্সিটিতেই পড়ুক, সৃষ্টিকর্তার ইচ্ছেতে সেটা হয়েছে। সবচেয়ে মজার বিষয় তাদের সাবজেক্টও সেম, অ্যাকাউন্টিং। নাতাশাও তরির সঙ্গে একই ভার্সিটিতে চান্স পেয়েছে, কিন্তু সাবজেক্ট ভিন্ন। তরির অ্যাকাউন্টিং আর তার ফিনান্স। আপাতত 3য় বর্ষের ক্লাস চলছে তাদের। নাতাশার কাছ থেকে গোপন সূত্রে তরি শুনেছে তাদের ক্লাসের ওই বদমেয়ে ঝুমুরকে আহসানকে ফোন দিত না, সে পরীক্ষায় ফেল করেছে। শুনে তরির প্রথমে খারাপ লাগলো, পরে ভালোই লেগেছে। পড়াশোনা বাদ দিয়ে অন্যের বরকে ফোন করে প্রেমালাপ জুড়ে বসলে এমনই হবে। আর রুমিটাও এই বছর প্রথম অনার্সে উঠেছে। কয়েকদিন হলো ক্লাস শুরু হয়েছে তাদের। আহসান খুব চেষ্টা করেছিল রুমিকে পাবলিকে চান্স পাইয়ে দেওয়ার, কপাল মন্দ বলে রুমি পেল না। সেকেন্ড টাইম দিতে চেয়েছিল, কিন্তু আহসান আর দিতে দেয়নি। বাড়ি থেকে কাছাকাছি পড়ে, সেই রকম ভালো একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়েছে। প্রথম প্রথম রুমির এই নিয়ে মন খারাপ হলেও এখন আর হয় না। বিশ্ববিদ্যালয় জীবনটা মন্দ লাগছে না, নতুন নতুন বান্ধবী হয়েছে তার। আম্মা, আমার রুমিরে লাগবো। আপনি বলছিলেন সরকারি চাকরি পাইলে রুমির ঘরে তুলবেন। পাইছি না চাকরি, এখন নিজের কথা রাখেন, রুমিরে আয়না দেন। নাহার বেগম চিহ্নিত হয়ে বললেন। রুমি কি বাজারে বিক্রি করা সবজি যে জামু আর দেয়া দিব? কবে কোন কথা বসি তা ধইরা বসে থাকলে হইব? রঙ্গন তীব্র প্রতিবাদ করে বলল। কি আপনি আমারে কথা দিছিলেন? এত কথার বড় খেলাপ করলে আমি বাড়ি ছাইড়া যামুগা। এতদিন বেকার আছিলাম, খানার খোটা দিয়া দামায়া রাখছেন, এখন আর পাবেন না।
নাহার বেগম রঙ্গনের তেজ দেখে বুঝে গেলেন ছেলেকে দমানোর মতো সাধ্য তার নেই। বসে বসে ভাবতে লাগলেন কি করে রুমিকে তিনি চাইবেন। রঙ্গন নিজের কথা সত্যিই রেখেছে। একের পর এক পরীক্ষা দেওয়ার পরও যখন তার চাকরি হচ্ছিল না, শেষে আহসান পরামর্শ দিল স্কুলের টিচার পদে নিয়োগ দিচ্ছে, সেখানে চেষ্টা করার জন্য। আপাতত রঙ্গন ফিনান্সের শিক্ষক হিসেবে ঢুকেছে। আহসানও চাকরির মধ্যে আরও বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছে। ভালো জায়গায় টিকে গেলে প্রাইমারির পদটা ছেড়ে দেবে। রঙ্গন অনেক চিন্তা ভাবনার পর অর্ককে ফোন দিল। অর্ক তখন মাত্র অফিস থেকে ফিরেছে। সে ব্যাংকার হিসেবে জয়েন করেছে 4 মাস হলো। আগে আহসানের মতো প্রাইমারি সেক্টরে ছিল। অর্ক ফোন ধরেই বলল, কি অবস্থা বন্ধু, কেমন যাচ্ছে দিনকাল? রঙ্গন ভনিতা বাদ দিয়ে বলল। আর ভালো থাকা। অর্ক সিরিয়াস হয়ে বলল। কেন, কি হয়েছে? রঙ্গন শুধু বলল, ফোনে এত কিছু বলতে পারবো না। সন্ধ্যায় মোড়ের চায়ের দোকানে আসিস।